সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে কালের কণ্ঠ ফেসবুক পেজ দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক, আমরা আজকে কথা বলবো উত্তরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রঞ্জু ভাইয়ের সাথে। রঞ্জু ভাই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে কিভাবে ভাইরাল হয়েছে এবং কি অনুষ্ঠান করে আজকে আমরা তার কাছ থেকে শুনবো। রঞ্জু ভাই, কেন আপনি এই হানিফ সংকেতকে অনুসরণ শুরু করলেন? আসলে স্যার স্যার হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের এলাকার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ হানিফ সংকেত স্যারের যে ইত্যাদি প্রোগ্রামটা যুগ যুগ ধরে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছে। তো আমিও এক সময় আমার গ্রুপ ছিল একটা, আমি সবার সঙ্গে ফানি ভিডিও করতাম, উদ্দেশ্যমূলক ভিডিও করতাম। এক পর্যায়ে তারা আমার কাছ থেকে সরে যায়, যে কোনো কারণবশত সরে যায়। তো পরে ভাবলাম যে আসলে কি করা যায়। তারপর থেকে হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। সেই ভালোবাসার জায়গা থেকে চেষ্টা করলাম যে আসলে স্যারের মতো কথা বলা যায় কি না। তখন থেকেই হানিফ সংকেত স্যারকে অনুকরণ করে তার মতো উপস্থাপনা করার চেষ্টা করে আমাদের যে উত্তরবঙ্গের দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে ডকুমেন্টারি আকারে তুলে ধরি আর কি। তো আস্তে আস্তে দেখি মানুষের ভালোবাসা পেতে পেতে আজকে এই জায়গা অবধি আসছি। তো স্যালুট জানাই হানিফ সংকেত স্যারকে। হানিফ সংকেত স্যার একজনে জন্মাইছে বাংলাদেশের মধ্যে। ওনাকে যতদিন এই প্ল্যাটফর্মে কাজ করব, চেষ্টা করব যে ওনার প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই কাজ করার। সুপ্রিয় দর্শক মন্ডলী, রসিভরা ভরপুর আমাদের বিভাগ রংপুর। আর এই রংপুর বিভাগে 8টি জেলার মধ্যে আমার জেলা হচ্ছে রসিভরা, রসমঞ্জি গ্রান, চরঞ্চলে ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। আমি জেনেছিলাম যে আপনার একটা ফোন কেনার টাকা ছিল না, আপনি অনেক কষ্ট করেছেন এবং অনেকেই আপনাকে চাঁদা তুলে ফোন কিনে দিয়েছে। এই ব্যাপারটা যদি আপনাদের খুলে বলেন। হ্যাঁ ভাই, এটা অতীত আসলে আমি কখনো ভুলতে চাই না, কারণ অতীতে আমি কোথায় ছিলাম, কোন জায়গা থেকে আজকে এই জায়গায় অবস্থান করছি। আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে কাজ করি, মানুষের বাড়ি গিয়ে গিয়ে ফোন নিয়ে আসছি, চালাইছি, তখন এক পর্যায়ে একটা 1000 বা 1500 ফলোয়ার্স হলো। তখন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান উনি আমাকে একটা ফোন কিনে দেয়। ওই ফোনটাও আবার 1.5-2 বছর চালানোর পরে ওইটা আবার কাজ করতেছিল না। পরে আবার আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, বড় ভাই, বন্ধু বান্ধব, এলাকার কয়েকজন, সবার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে আবার একটা ফোন কিনি। এক সময় আমি রাত 2টা-3টার সময় যে কোনো প্রোগ্রামে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, ওগুলোতে গিয়ে লাইভ করতাম। রাত 2টা-3টার সময় হেঁটে হেঁটে বাড়িতে আসতাম। আবার বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হতো, ক্রিকেট, ফুটবল, সেগুলো গিয়ে ধারাবিবরণী করতাম, লাইভ করতাম। অনেক কষ্ট করে আজকে এই জায়গা অবধি আসছি। সো সেই কারণে আসলে অতীত আসলে কখনো ভুলতে পারবো না। আমি একসময় আমার প্যান্ট শার্ট কেনার টাকা পর্যন্ত ছিল না। আমি এই যে আপনি 1-1.5 বছর আগের ঘটনাও যদি আমি আপনাকে বলি, 3-4 বছর আসলে আমি কখনো বলতেও পারবো না যে আমি কখন বাবা মার কাছ থেকে টাকা নিয়ে প্যান্ট শার্ট কিনছি বা নিজে পরিশ্রম করে ইনকাম করে প্যান্ট শার্ট কিনছি। তো এমন একটা ভালোবাসার জায়গায় অবস্থান করছিলাম। সকল মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, সবাই কেউ আর্থিকভাবে সহযোগিতা করছে, কেউ বিভিন্ন মাধ্যম থেকে আমাকে আর্থিক সহযোগিতা করছে। আসলে সেই জায়গাগুলো থেকে আমি আসলে অতীতকে কখনো ভুলতে পারবো না ভাই। এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্রছাত্রী, অনেকে আবার নেতা নেত্রী। কয়েকদিন পরে আপনার হবেন বিয়ের পাত্র পাত্রী। আচ্ছা, আমি আজ থেকে প্রায় 8-10 বছর আগ থেকেই একটা সংগঠন করতাম, উদিসি। আমি একসময় ক্রিকেট প্রচুর খেলতাম। আপনার হচ্ছে ক্রিকেট খেলার পাশাপাশি যে ক্রিকেট খেলা, ফুটবল খেলায় গিয়ে ধারাবিবরণী দিতাম আর কি। ধারাভাষ্যকার যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে। এবং আমি পথনাটক, মঞ্চনাটক পর্যন্ত এই বয়সে করছি, গণসঙ্গীতে কাজ করছি। সেখান থেকে মনে হচ্ছে যে আসলে ছোটোবেলার থেকে একটা এগুলো সংস্কৃতির সাথে একটা মানে লেগেছিল। সেই কারণে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা। আমি মনে করছি যে আমার দ্বারা এটা সম্ভব, কারণ আমি আমাকে নিয়ে খুব চেষ্টা করি যে আমি এটা পারবো। সেই জায়গার থেকে আসলে এই সোশ্যাল মিডিয়াতে আমার আসলে আইডল বা এইরকম কারো দেখে বা আমি ভিডিও করা শুরু করছি, এরকম কিছু হয় নাই। কিন্তু আমি এই যে একা একা যখন লাইভ করি, ফেসবুকে এসে একটা গান আপলোড করছিলাম, আবার বিভিন্ন খেলাধুলায় গিয়ে লাইভ করতাম, ধারাবিবরণী করতাম। কিন্তু আমার একজন ফেসবুক গুরু আছে, মেহেদী হাসান মুন্না নাম। আমি একটা ক্রিকেট টুর্নামেন্টে ধারাবিবরণী দিতাম। তো ও হচ্ছে দর্শক হিসেবে আসতো। এসে আমাকে একদিন বলে, ভাই আপনার ভয়েসটা অনেক সুন্দর, আপনি একটা পেজ খোলেন। তো তখন পেজটা খুলে দেয়। তারপরের থেকে আমি বিভিন্ন পানের দোকান, চায়ের দোকান, কাপড়ের দোকান থেকে প্রতি সপ্তাহে 20 টাকা 50 টাকা করে চাঁদা নিতাম আর কি। চাঁদা যেটা বলে আর কি, মানে বলতাম যে আমাকে সহযোগিতা করতে হবে। ওইখান থেকে 200-250 টাকা করে প্রতি সপ্তাহে উঠতো। আমি কি করতাম, ওই যে গান বাজনার সঙ্গে যে যুক্ত ছিলাম, বিভিন্ন শিল্পী এনে লাইভ করতাম আর কি আমার প্রোফাইল থেকে। লাইভ করতে করতে এক পর্যায়ে দেখি যে ওটার মধ্যে ভালোই রিচ করা শুরু করলো। অনেক ভিউজ, তখন তো 1000 ভিউজে অনেক, 1000-1500 ভিউজ হচ্ছে। পরে চিন্তা করলাম যে একটা পেজ, বড় করে একটা লাইভ টু দাঁড়িয়ে ফেসবুক পেজ খুললাম।
তো পেজ খোলার পরে আমি বিভিন্ন খেলাধুলায় লাইভ করতে করতে আমাদের এলাকার কয়েকজন বড় ভাই চাচা এদেরকে নিয়ে অভিনয় করতাম, ফানি কন্টেন্ট বা উদ্দেশ্যমূলক কন্টেন্ট এগুলো করতাম। তো এক পর্যায়ে ওরা চলে যাওয়ার পরে এখন নিজে কি করব না, আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যানও নাই, তারপর আমি এই ভিডিওগুলো করি, যেখানেই যাচ্ছি অটোমেটিকলি ক্যামেরাম্যান তৈরি হয়ে যাচ্ছে। কোনো ক্যামেরাম্যানকে টাকা দিয়ে রাখার মতো সামর্থ্যও ছিল না, তো একে ওকে ডেকে নিয়ে এসে ভিডিও বানাতাম। তো এখন এক পর্যায়ে এমন একটা পর্যায়ে দাঁড় হয়েছে যে আমি শুধু পোস্ট করি যে আজকে এই জায়গায় থাকবো, ওখানে অটোমেটিকলি 20-25 জন ক্যামেরাম্যান রেডি হয়ে যায়। কিন্তু ভালোবাসার মানুষগুলো যেভাবে বুকে জড়াই নিচ্ছে, এই যে মানুষগুলো লাইক কমেন্ট শেয়ার, আজকে এই জায়গা অবধি আসছি, তারা যখন বিভিন্নখানে প্রোগ্রামে যাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, সব কিছু মিলেই যে এই ভালোবাসার মানুষগুলো যাদের লাইক কমেন্ট শেয়ারে এই জায়গাতে আসছি, তারপরও তাদের সাথে যখন দেখা হয়, যেভাবে বুকে জড়াই নিচ্ছে, সেলফি উঠছে, সব কিছু মিলে একটা আনন্দঘন মুহূর্ত ভাই। যতই দিন যাচ্ছে অতই মানুষের কাছে ভালোবাসায় ভরপুর পাচ্ছি। তো এই কৃতজ্ঞতা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের লাইক কমেন্ট শেয়ার আজকে এই জায়গা অবধি আসছি, তাদের প্রতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে, কিংবা এই কনকনা শীতে চাদর মুড়ি গায়ে অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আচ্ছা, আপনি তো হচ্ছে এক সময় মোবাইলে ভিডিও করার সময় ফোনে যখন ভিডিও আপলোড করতেন কেটে যেত, নেট পেত না, ওই সময়টা আপনি কেমন লাগতো? এটা আর বলিয়েন না ভাই, বললাম তো মানুষের কাছ থেকে ফোন নিয়ে আসে যখন ভিডিও করি, আবার ওই ফোনের মধ্যে এডিট করার পর যখন ফেসবুকে ভিডিও আপলোড দিতে যাই, আমি আসলে ভাই শিক্ষাগত যোগ্যতা ওইভাবে নাই, মানে আমি আইডিয়ারে বুঝে যাই ক্রোম ব্রাউজার দিয়ে কীভাবে ভিডিও পোস্ট করে। আমি হচ্ছে যে জিনিস একবার দেখি ওইটা আমি অটোমেটিকলি বুঝে যাই আর কি, এখন ইংলিশও বলতে পারি, বুঝছেন? মানে এইটা আসলে আপনাদের কাছ থেকে শুনতে বা কিছু ভালো ভালো মানুষের কাছ থেকে তাদের সঙ্গে মিশতে এই শব্দগুলো আসলে মানে টুকটাক শিখতেছি আর কি। তো আমি আসলে ক্রোম ব্রাউজারে কীভাবে ভিডিও পোস্ট করতে হবে এগুলো সব কিছু বুঝতাম না। আগে 1000 ভিউজ হলে দৌড়ে বেড়াতাম, 1000 ভিউজ হয়েছে, আর এখন মিলিয়ন ভিউজ হচ্ছে, তারপর আরও মনটা চায় যে আরও বেশি হোক। একটা ভিডিও পোস্ট করতে গেলে মানে এরকম হাঁকাহাঁকি করি যে বাতাস আছে এখানে, নেটওয়ার্ক ভালো পাবে, এরকম মানে একটা মানে তখনকার সিচুয়েশন তো আপনাকে এখন বোঝাতে পারবো না। কিন্তু এখন ভিডিও পোস্ট না হলেও আরেকবার হবে, এখন ওটা নিয়ে আর কোনো মানে প্যারা মনে হয় না। এখন আপনার ফলোয়ার কত ফেসবুকের? আমার হচ্ছে ফেসবুক পেজে 4,80,000, আর ব্যক্তিগত প্রোফাইলে হচ্ছে 2,50,000।